সহিংস রাজনীতির প্রতিবাদে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত জাতীয় পতাকা হাতে ব্যবসায়ীদের মানববন্ধন অবস্থান কর্মসূচি। পুরা জনগোষ্ঠী যদি রাস্তায় নেমে আসে তাহলে কারো রাজনীতি কিন্তু ভবিষ্যতে করা চলবে না। এই অবস্থা চলতে থাকলে অবিলম্বে আইন করে হরতাল ও অবরোধ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে হবে। যারা রাজনীতি করে সবাই প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনারা আমাদেরকে ব্যবসা করার সুযোগ দিন। জনগণের প্রতি ফোটা রক্তের হিসেব নেওয়া হবে, দেশব্যাপী 14 দলের মানববন্ধনে নেতাদের হুঁশিয়ারি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গাইবান্ধায় পেট্রোল বোমায় দগ্ধদের আরও একজনের মৃত্যু, মৃতের সংখ্যা দাঁড়ালো 8। বগুড়ায় সহিংসতার আগুনে পুড়ে নিহত হাসিবের বাড়িতে কান্নার রোল। যাত্রাবাড়িতে বাসে পেট্রোল বোমা হামলায় সরাসরি অংশ নিয়েছিল 5 জন। বিএনপির কয়েকজন নেতার নির্দেশে এই হামলা, আদালতে 2 আসামির জবানবন্দি। লাশের ওপর দিয়ে নয়, ক্ষমতায় যেতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, ধর্ম মন্ত্রণালয় পরিদর্শনে এসে বললেন প্রধানমন্ত্রী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের হত্যার দায়ে ছাত্রলীগের 5 জনের ফাঁসি ও 6 জনের যাবজ্জীবন কারাদণ্ড। দণ্ডপ্রাপ্তদের 6 জনই পলাতক। এবং বঙ্গবন্ধু গোল্ড কাপের ইনজুরি টাইমের গোলে শিরোপা মালয়েশিয়ার, দারুণ খেলেও 3-2 গোলে হারল বাংলাদেশ। সহিংস রাজনীতির প্রতিবাদে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর উদ্যোগে জাতীয় পতাকা হাতে মানববন্ধন অবস্থান কর্মসূচি পালন করেছেন ব্যবসায়ীরা। হাতে হাত রেখে সুস্থ রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে স্লোগান দেন তারা। এ সময় রাজনৈতিক সহিংসতায় গত 1 মাসে দেশের বিভিন্ন খাতে প্রায় 75,000 কোটি টাকা লোকসান হয়েছে বলে উল্লেখ করা হয়। এফবিসিসিআই এর সভাপতি তার বক্তব্যে বলেন, এভাবে একটি দেশ চলতে পারে না, দেশের স্বার্থ ভাবতে হবে সবার আগে। মতিঝিলে ব্যবসায়িক নেতাদের দেখা গেলেও পুরো রাজধানী জুড়ে ছিল এই কর্মসূচি। জাতীয় পতাকা হাতে জাতীয় সঙ্গীত গেয়ে হরতাল অবরোধের নামে সহিংস রাজনৈতিক কর্মসূচির বিরুদ্ধে এভাবেই শান্তিপূর্ণভাবে নিজেদের অবস্থান জানান সর্বস্তরের ব্যবসায়ীরা। প্রত্যেকের কণ্ঠে স্লোগান, সবার উপরে দেশ, দেশ বাঁচাও, অর্থনীতি বাঁচাও। রোববার বেলা 12টায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই মতিঝিল এফবিসিসিআই ভবনের সামনে জড়ো হন বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা। এ সময় দিনের পর দিন আর্থিক লোকসানের কারণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তারা। পুরা জনগোষ্ঠী যদি রাস্তায় নেমে আসে তাহলে কারো রাজনীতি কিন্তু ভবিষ্যতে করা চলবে না। 12 কোটি মানুষ এই ব্যবসার সাথে জড়িত আছে। 12 কোটি মানুষ যদি অচল হয়ে যায়, দেশ অচল হয়ে যাবে। এফবিসিসিআই সভাপতি বলেন, চলমান রাজনৈতিক কর্মসূচিতে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 75,000 কোটি টাকা। আমাদের আজকের এই কর্মসূচির মূল লক্ষ্য হলো আমরা বর্তমানের সংকট থেকে উত্তরণ হয়ে আমরা বেরিয়ে আসতে চাই এবং যানমাল ও ব্যবসার নিরাপত্তা চাই। লোকসান কাটিয়ে ব্যবসায়ীদের ঘুরে দাঁড়াতে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে ব্যাংক ঋণের সুদ মওকুফ সহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। আমরা সোচ্চার কণ্ঠে পুনর্ব্যক্ত করতে চাই যে এই অবস্থা চলতে থাকলে অবিলম্বে আইন করে হরতাল ও অবরোধ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে হবে। বিদ্যমান পরিস্থিতি আর চলতে দেয়া যায় না। এ সময় বিজিএমএর সভাপতি জানান, রাজনৈতিক সহিংসতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পোশাক শিল্প। তাই এ শিল্প রক্ষায় আগামী 11 ফেব্রুয়ারি বোর্ড সভায় করণীয় নির্ধারণ করা হবে বলে জানান তিনি। আমাদের সকল 5 প্রেসিডেন্টরা মিলে এবং সংশ্লিষ্ট সবাইকে মিলে আমরা একটা ইজিএম দেখেছি বিজিএমইতে আগামী 11 তারিখে বেলা 3টার সময়। তার পরবর্তীতে আমরা পোশাক পরিবার তথা সমগ্র দেশের যারা জড়িত সবাই আমরা আরেকটি প্রোগ্রাম দিব। শুধু মতিঝিলেই নয়, এফবিসিসিআইয়ের আহ্বানে সাড়া দিয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে প্রতিবাদ জানান ব্যবসায়ীরা।
সবার উপরে দেশ, দেশের ভালোবাসাকে বুকে ধারণ করে দেশের অর্থনীতিকে সহিংসতার হাত থেকে বাঁচাতে ব্যবসায়ীদের এমন শান্তিপূর্ণ কর্মসূচি। এমন কর্মসূচির মধ্য দিয়ে তারা রাজনীতিবিদদেরকে অন্তত বোঝাতে চাইছেন যে শান্তিপূর্ণভাবেও কর্মসূচি পালন করা যায়। তবে এই কর্মসূচির ভাষা বুঝবেন কি রাজনীতিবিদরা, সেটি এখন দেখার বিষয়। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। সারা দেশের ব্যবসায়ীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচির খবর থাকছে সংবাদের পরের অংশে। এদিকে রাজধানী সহ সারা দেশে মানববন্ধন করেছে 14 দল। মানববন্ধনে নেতারা হুঁশিয়ার করেন, রাজনৈতিক কর্মসূচির নামে বেগম জিয়া মানুষ পুড়িয়ে যে হত্যার রাজনীতি শুরু করেছেন তাতে তার কোনো ক্ষমা নেই। প্রতি ফোঁটা রক্তের হিসেব নেওয়া হবে। এ সময় তারা আরো বলেন, মানুষ হত্যা করায় বেগম খালেদা জিয়াকে বিচারের সম্মুখীন হতেই হবে। আরো জানাচ্ছেন ইজাজ সৌমিক। 20 দলের চলমান হরতাল অবরোধের নামে পেট্রোল বোমায় মানুষ হত্যার প্রতিবাদে রোববার দেশব্যাপী মানববন্ধন করে 14 দল। বিকেল 3টা থেকে 4টা পর্যন্ত একযোগে সারা দেশে মানববন্ধন করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর গাবতলী থেকে সায়দাবাদ পর্যন্ত বিভিন্ন সড়কে মানববন্ধন করে ঢাকা মহানগর 14 দল। বঙ্গবন্ধু স্টেডিয়ামের পাশের সড়কে অবস্থান নিয়ে দলের কেন্দ্রীয় নেতারা বলেন, বোমা হামলা করে বেগম জিয়া কখনোই সরকারকে ক্ষমতাচ্যুত করতে পারবে না। আপনার ক্ষমতায় খালেদা জিয়া প্রতি রক্তের হিসাব দেওয়া হবে। অবশ্যই নির্বাচন হবে। নির্বাচন হবে 2019 সালে, একদিন আগে নির্বাচন হবে না। 2019 সালে সম্ভব হবে। নির্বাচন কমিশনের সঙ্গে কারো সঙ্গে নির্বাচন সম্ভব হবে না। শেখ হাসিনার দিনে নির্বাচন হবে, অন্য কারো দিনে নির্বাচন হবে না। গণতন্ত্র, নির্বাচন, রাজনীতি নিয়ে সব আলোচনা হবে, কিন্তু তার আগে এক্ষুনি আগুন সন্ত্রাস বন্ধ করতে হবে, তারপরে সব কথা হবে। এই সময় তারা মানুষ হত্যার অভিযোগে বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের দাবি জানান। আপনি পেট্রোল বোমার যে মানুষ পুড়ে হত্যার কর্মসূচি বন্ধ করুন, না হলে বাংলার মানুষ ভবিষ্যতে আপনাকে আদালতের কাজ করে জানতে হবে। আজকে যে মানুষ দগ্ধ হচ্ছে তাদের ব্যাপারে সেই সুপ্রিম রেসপন্সিবিলিটি বেগম জিয়ার কাছেই থাকবে এবং তাকে দায় নিতে হবে এবং তাকে অবশ্যই বিচারের সম্মুখীন হতেই হবে। এদিকে প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশ নিয়ে নেতারা বেগম জিয়াকে নিয়মতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান। মানুষ এই হিংসাত্মক কার্যকলাপের বিরুদ্ধে, কাজেই আমরা আশা করি বেগম খালেদা জিয়া 75 থেকে মনুষ্যত্বের দিকে ফিরে আসবেন, রাজনৈতিক চরিত্র ধারণ করবেন, সন্ত্রাসের পথ পরিহার করবেন, দেশে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে তার ইতিবাচক ভূমিকায় তিনি এই লক্ষ মানুষের স্রোতধারা দেখে ইতিবাচক ভূমিকায় তিনি ফিরে আসবেন। ইজাজ সৌমিক, সময় সংবাদ, ঢাকা। মানুষের লাশের উপর দিয়ে নয়, ক্ষমতায় যেতে চাইলে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই যেতে হবে। বিএনপির প্রতি এমন হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষ পুড়িয়ে মারা ছাড়া বিএনপি জামায়াতের আর কোনো অর্জন নেই। সকালে সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয় পরিদর্শন করে তিনি এই কথা বলেন। ধর্ম মন্ত্রণালয় পরিদর্শনে এসে দেশের মানুষের ধর্মচর্চায় সরকারের উদ্যোগগুলো তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধর্মপ্রাণ মুসল্লিদের নির্বিঘ্নে হজ পালনের ব্যবস্থা করা, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সংগঠনগুলোকে সুসংগঠিত করার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সব ধর্মের মানুষের স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালনের অধিকার নিশ্চিত করা হয়েছে। শেখ হাসিনা বলেন, দেশে বিভিন্ন সময় ধর্মের নামে রাজনীতি হয়েছে, কিন্তু ধর্মপ্রাণ মানুষের জন্য কেউ কাজ করেনি। এরা ধর্মের নামে রাজনীতি করে ফায়দা লুটতে চায়, কিন্তু ধর্মের প্রচার প্রসারে বা মানব কল্যাণে কোনো কাজ তারা করে না, বরং উল্টো মানুষকে পুড়িয়ে মারে। আমার তো মনে হয়, জানি না বিএনপি নেত্রী বোধহয় উন্মাদী হয়ে গেছে, নইলে বাড়িঘর ছেড়ে দিয়ে উনি অফিসে থেকে উনি কোন বিপ্লব ঘটাচ্ছেন সেটা আমার কাছে বোধগম্য না, কিন্তু মানুষ খুন করছেন এটা ঠিক, এটা তো সকলেই দেখতে পাচ্ছে। এসএসসি পরীক্ষার মধ্যে টানা হরতাল আর অবরোধের কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী। বলেন, রাজনীতি দেশের মানুষের জন্য, দেশ ধ্বংসের জন্য নয়। তারা যে দিনের পর দিন মানুষ পুড়িয়ে মারল, তাদের অর্জনটা কি? এই ধ্বংস করা, মানুষ মারা, মানুষের লাশ ফেলা আর পুড়িয়ে পঙ্গু করে দেওয়া ছাড়া তো আর কোনো অর্জন তাদের নাই। এটা করে যদি তারা মনে করে যে বিরাট কিছু করে ফেলেছে, তাহলে জাতির জন্য এটা দুর্ভাগ্যের। কারণ এরা দেশের নেতৃত্ব দেবে, এরা ক্ষমতায় ছিল, আবার ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখে, কিন্তু সেই ক্ষমতা মানুষের লাশের উপর দিয়ে কেন? সেটাই আমার প্রশ্ন। যে ক্ষমতায় যেতে হয় গণতান্ত্রিক
প্রক্রিয়ার মধ্যে দিয়ে করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ শিক্ষিত হোক এটা ধর্ম ব্যবসায়ীরা চায় না, কারণ লেখাপড়া জানা মানুষকে বিভ্রান্ত করা যায় না। আর এর জন্যই পরীক্ষার সময় হরতাল দেয়া হয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। গাইবান্ধার তুলসীঘাটে বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 8-এ। পুলিশ জানায়, দুপুর 2:30টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিকশা চালক আবুল কালাম আজাদ। তিনি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কুমুরের ভিটা এলাকার বাসিন্দা। গত শুক্রবার রাতে গাইবান্ধায় বাসে বোমা হামলায় ঘটনাস্থলে প্রাণ হারান এক শিশুসহ 4 জন। এ সময় দগ্ধ 38 জনের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় 17 জনকে রংপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানে এ পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে। বগুড়ায় পেট্রোল বোমায় নিহত ট্রাকের হেলপার হাসিবের গ্রামের বাড়িতে এখন শুধুই কান্নার রোল। লাশ দুপুরে সিরাজগঞ্জের পাঁচগাছি গ্রামে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন তার স্বজনরা। তার এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না এলাকাবাসী। রাজনীতির নামে এই সহিংসতা বন্ধের দাবি জানান তারা। সিরাজগঞ্জ থেকে রিঙ্কু কুণ্ডুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পরিবারের একমাত্র উপার্জনক্ষম হওয়ায় হরতাল অবরোধের মধ্যেও জীবিকার তাগিদে ট্রাক নিয়ে নাটোরে যেতে হয়েছিল হেলপার হাসিবকে, কিন্তু জীবিত আর ফেরা হলো না তার। পেট্রোল বোমা কেড়ে নিল তাকে। চেনার আগেই 3 মাসের ইসরাফিল হারালো তার বাবাকে, আর সন্তানকে হারিয়ে দিশেহারা এখন তার পরিবার। আমার মতন বহু গরিব শ্রমিক, কৃষক, সাধারণ মানুষের সন্তানরাই গাড়ি চালক, গরিব পরিবাররাই আজ তাদেরই ছেলে হারা। আমার ভালো ভাই যা লাশ ফিরে আসলো, এখন আর কি বলবো আপনাদের কাছে। আমরা ভাই মামলা আমরা শান্তি চাই। রাজনৈতিক সহিংসতার বলি হয়ে এরকম নিরীহ মানুষের মৃত্যু মেনে নিতে পারছেন না গ্রামবাসী। ক্ষোভ জানান উপজেলা নির্বাহী কর্মকর্তাও। আজকে যে ছেলেটা মারা গেল, তার 3 মাসের সন্তান, সে নিজেও জানে না তার বাবা মারা গেল, তার ভবিষ্যৎ কোথায়। এটি আসলে খুব মর্মান্তিক, হৃদয় বিদারক, এবং এই ক্ষতি কখনই পুষিয়ে নেওয়া যায় না। তারপরেও তার একটি সাময়িক আমরা একটা ব্যবস্থা হিসেবে আমরা প্রশাসনের পক্ষ থেকে আমরা স্থানীয়ভাবে তাকে 20,000 টাকা দেওয়ার জন্য আমরা আজকে বরাদ্দ করছি। শনিবার রাত 9টার দিকে বগুড়ার শাহজাহানপুরের রুপিহার এলাকায় ট্রাক নিয়ে ফেরার পথে পেট্রোল বোমা হামলায় দগ্ধ হন হেলপার হাসিব। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে মারা যান তিনি। সময় সংবাদ, সিরাজগঞ্জ। বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাদের নির্দেশে গত 23 জানুয়ারি যাত্রাবাড়িতে বাসে পেট্রোল বোমা হামলা চালানো হয়েছিল। আদালতে দেয়া জবানবন্দিতে গ্রেফতার হওয়া 2 আসামি স্বীকার করেছে বলে জানিয়েছেন মুখ্য মহানগর হাকিম আদালতের পিপি। এদিকে গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, এই হামলার ঘটনায় সরাসরি অংশ নিয়েছিল 5 জন। এছাড়া রাজনৈতিক নেতাদের নির্দেশ সম্পর্কে নিশ্চিত হওয়া গেলে গ্রেফতার করা হবে তাদেরও। আরও জানাচ্ছেন খান মোহাম্মদ রুমেল। 23 জানুয়ারি যাত্রাবাড়ি কাছেরপুল এলাকায় বাসে পেট্রোল বোমা হামলায় দগ্ধ হন 28 জন। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুরে আলম নামে এক ব্যক্তি। এই ঘটনায় পরের দিন বিএনপি চেয়ারপারসন সহ 18 জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে পুলিশ। কিন্তু বোমা হামলায় সরাসরি অংশ নেওয়া কারো নাম ছিল না মামলার এজাহারে। যদিও পরে শহীদুল্লাহ খান ও পারভেজ নামে 2 জনকে হামলায় অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। হামলাকারীদের 2 জন জানায়, জনি নামের একজনের মাধ্যমে বাসে পেট্রোল বোমা হামলার জন্য দায়িত্ব দেওয়া হয় তাদের, আর এই জন্য তাদের প্রলোভন দেখানো হয়েছিল মোটা অঙ্কের টাকার। 4 জন উপস্থিত ছিল আর কি। 3 জনের হাতে বোমা ছিল আর আমি কাউন্সিল ব্রিজের উপরে ছিলাম। ওরা যেখানে স্পটে মারছে ওখানে 4 জন ছিল। টাকা কত দিয়েছিল? 2000। আর আমাকে পরের দিনে 100 টাকা দেওয়া হয়েছে। মুখ্য মহানগর হাকিম আদালতের পিপি জানান, এই ঘটনায় গ্রেপ্তার 2 আসামি 164 ধারায় আদালতে দেয়া জবানবন্দিতে জানিয়েছে, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের নির্দেশে বাসে পেট্রোল বোমা ছুড়েছে তারা। আর গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, ঘটনার নির্দেশদাতাদের সংশ্লিষ্টতা সম্পর্কে নিশ্চিত হওয়া গেলে রাজনৈতিক সামাজিক অবস্থান বিবেচনায় না নিয়ে তাদেরও আইনের আওতায় আনা হবে। নবুল্লাহ নবী, মিলন, সোহেল, জনি, সপু, নওয়াজ, নীরব, সালাউদ্দিন টুকু, আব্দুল বারী হেলাল, ইশাক সরকার, হাবিবুল নবী সোহেল, এদের কথা এই আসামিরা বলেছে তারা এই ঘটনার সাথে জড়িত। যারা পেট্রোল বোমা ছুড়েছে এই ঘটনায়, তাদেরকে নিয়ে বসুন্ধরায় অ্যাপোলো একটা মেডিকেল সেন্টার আছে, তার সামনে একটা বাসায় নিয়ে যায় সোহেলকে, পারভেজ এবং
শহীদুল্লাহ খানকে। ঘৃণিত ঘটনার সাথে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তারা অপরাধী এবং তাদের এই অপরাধী হিসেবেই ওই অভিযুক্ত হিসেবেই ফৌজদারি অপরাধের সাথে জড়িত হিসেবেই তাদের গ্রেপ্তার করা হবে। সেই ক্ষেত্রে দলীয় পরিস্থিতি কিংবা সামাজিক অবস্থান এগুলো দেখার বা বিবেচনা করার কোনো সুযোগ নেই। এদিকে আন্দোলনের নামে রাজনৈতিক নেতাদের জনগণের উপর হামলা করার নির্দেশ দেওয়ার ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করে সবার শুভবুদ্ধি কামনা করেছেন পুলিশ মহাপরিদর্শক। ইচ্ছে দুঃখজনক মানে নিন্দিত কাজ অতীতে কখনো হয়নি। তো আমরা সংশ্লিষ্ট মহলের শুভবুদ্ধি কামনা করি। এটা কোনো দেশপ্রেমিক রাজনৈতিক দলের সদস্যের হওয়া উচিত না। পুলিশ প্রধান আরো বলেন, যত প্রতিকূলতায় আসুক দেশবাসী নিরাপত্তার জন্য পুলিশ বাহিনী সর্বোচ্চ সামর্থ্য দিয়ে কাজ করে যাবে। হতে পারে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। দিল্লির বিধানসভা নির্বাচনের বুথ ফেরত জরিপে এগিয়ে কেজরিওয়াল, চূড়ান্ত ফলাফলে বিজয়ের আশা কিরণ বেদীর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জুবায়ের আহমেদ হত্যার দায়ে ছাত্রলীগের 5 জনের ফাঁসি ও 6 জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। 2 জনকে খালাস দেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের 3 বছর পর 7 আসামির উপস্থিতিতে আজ দুপুরে এই রায় ঘোষণা করেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 4-এর বিচারক ABM নিজামুল হকের আদালত। বিস্তারিত সাদিকুর রহমানের রিপোর্টে। 2012 সালের 8 জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত হয় ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ। ঘটনার পরদিন বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে আশুলিয়া থানায় 13 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে। আলোচিত এই মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে চলা অবস্থায় গত বছরের 23 ফেব্রুয়ারি জামিন বাতিলের পর আদালতের কাঠগড়া থেকে পালিয়ে যায় 4 আসামি। রোববার দুপুরে এই 4 আসামি সহ 6 আসামি পলাতক থাকা অবস্থায় রায় ঘোষণা করেন আদালত। এ সময় বাকি 7 আসামি আদালতে উপস্থিত ছিল। পলাতক আসামিদের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী খন্দকার আশিকুল ইসলাম, রাশিদুল ইসলাম রাজু, খান মোহাম্মদ রইস, জাহিদ হাসান ও মাহবুব আকরামকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পলাতক অপর আসামি ইশতিয়াক মেহবুব সহ 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর 2 আসামিকে খালাস দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত আসামিরা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে। এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। সাক্ষী প্রমাণে আমরা সমর্থন হয়েছি আসামিদের বিরুদ্ধে প্রমাণ করতে এবং পরবর্তীতে আমরা আজকে অনেক সৌভাগ্য যে 8/2/2015 তারিখ এবং আজকে রায় ঘোষণা হয়েছে। আমরা সন্তোষজনক রায় পেয়েছি এবং এখানে 5 জনকে ফাঁসি দেওয়া হয়েছে এবং আর 6 জনকে যাবজ্জীবন দেওয়া হয়েছে, 2 জনকে খালাস দেওয়া হয়েছে। ফাঁসিটা যেন সরকার এবং দ্রুত কার্যকর করে সেটা আমি আশা করব। তবে আসামি পক্ষের আইনজীবী দাবি করেন মামলার সাক্ষ্য গ্রহণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানায় আসামি পক্ষ। কোন সাক্ষীর মাধ্যমে এই মামলা প্রসিকিউশন পক্ষ প্রমাণ করতে পারেনি। তথাপি এই মামলা ঘটনাস্থল এক জায়গায় এবং আয়ু তদন্তে আসছে অন্য জায়গায়। আমরা এই রায়ে সন্তুষ্ট না, আমরা ন্যায় বিচার পাইনি। আমরা সেই কারণে উচ্চ আদালতে যাব। এই মামলায় 27 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি থাকলেও দণ্ডপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে আবারও গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দেশের চলমান সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে সংস্কৃতি কর্মীদের রাজপথে নামার আহ্বান জানিয়েছেন ভাষা সৈনিক আহমদ রফিক। কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের 14 দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে 17 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান, আর 18 থেকে 21 ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠান হবে ধানমন্ডি রবীন্দ্র সরোবরে। কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। হিংসাত্মক রাজনৈতিক কর্মসূচির সমালোচনা করেন বক্তারা। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন ভাষা সৈনিক আহমদ রফিক। ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটিতে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ এনে বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ব্রিটিশ হোম সেক্রেটারির কাছে একটি চিঠি দিয়েছে আওয়ামী আইনজীবী পরিষদের যুক্তরাজ্য শাখা। সেন্ট্রাল লন্ডনের মার্শাম স্ট্রিটের হোম অফিস ভবনে গিয়ে চিঠিটি জমা দেন সংগঠনের সভাপতি ব্যারিস্টার মহিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অনুকূল তালুকদার ডালটন, অ্যাডভোকেট হাফিজুর রহমান সহ অন্যরা। ব্রিটেনের হোম অফিস কর্মকর্তা জর্জ সি স্মিথ চিঠি গ্রহণ করে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানোর আশ্বাস দেন। চিঠিতে বলা হয়, আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়ে তাদের ওপর সহিংস আক্রমণে বিএনপি ও জামায়াত কর্মীদের উৎসাহিত করছেন। এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে নিরাপত্তার স্বার্থে কার্যালয়ের প্রাচীরের উপরে কাটা তারের বেষ্টনী দেওয়া হয়েছে। সকাল 10টার দিকে বিএনপির পক্ষ থেকে কার্যালয়ের প্রাচীরের উপরে কাটা তারের বেষ্টনী দেওয়া শুরু হয়। বেলা 12টার দিকে পুরো কার্যালয়ের চারপাশের দেয়ালে এই বেষ্টনী দেওয়ার কাজ শেষ হয়। এদিকে 20 দলীয় জোটের ডাকা টানা 72 ঘন্টার হরতালের প্রথম দিনে বিএনপির গুলশানের কার্যালয় ও এর আশপাশের এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গত 3রা জানুয়ারি থেকে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আবারও ব্যবসায়ীদের মানববন্ধনের খবর। সহিংস রাজনীতির প্রতিবাদে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত জাতীয় পতাকা হাতে সারা দেশে অবস্থান কর্মসূচি পালন করেছেন ব্যবসায়ীরা। হরতাল অবরোধ বন্ধের দাবিতে পূর্ব ঘোষিত এই কর্মসূচিতে ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠনের পাশাপাশি সাধারণ মানুষ অংশ নেন। আমাদের ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বন্দরনগরী চট্টগ্রামে জাতীয় পতাকা হাতে মানববন্ধন করেছে 20টিরও বেশি ব্যবসায়ী সংগঠন। বেলা 12টার দিকে আগ্রাবাদে চট্টগ্রাম চেম্বার ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় অবিলম্বে দেশের অর্থনীতি সচল রাখতে হরতাল অবরোধের মতো কর্মসূচি প্রত্যাহারের দাবি জানান ব্যবসায়ীরা। যারা রাজনীতি করে সবাই প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনারা আমাদেরকে ব্যবসা করার সুযোগ দিন। রাজশাহী চেম্বার ভবনের সামনে চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির আয়োজনে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অবস্থান কর্মসূচি পালন করেছে সব শ্রেণী পেশার ব্যবসায়ীরা। এ সময় অবিলম্বে চলমান সংকটময় পরিস্থিতি উত্তরণের দাবি জানান তারা। সারা দেশের মতো বরিশালেও ব্যবসায়ীরা মানববন্ধন পালন করেছেন। নগরীর সদর রোডে অশ্বিনী কুমার টাউন হলের সামনে বরিশালের 41টি ব্যবসায়ী সংগঠন এ কর্মসূচিতে অংশ নেয়। সিলেট চেম্বার ভবনের সামনে মানববন্ধনে সর্বস্তরের ব্যবসায়ীরা অংশ নেন। এ সময় ব্যবসায়ীরা বলেন, টানা 1 মাসের হরতাল ও অবরোধে তাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এবং পতাকা হাতে খুলনা চেম্বার অব কমার্সের নেতৃত্বে শুরু হয় ব্যবসায়ীদের মানববন্ধন। খুলনা জেলার 60টি ব্যবসায়ী সংগঠন এ মানববন্ধনে অংশ নেয়। নগরের পিকচার প্যালেস মোড় থেকে শিববাড়ি মোড় পর্যন্ত প্রায় 1 কিলোমিটার জুড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে মানববন্ধন করেছেন মহিপাল ফল আড়তদার ব্যবসায়ী সমিতি। মহাসড়কের দুপাশে দাঁড়িয়ে তারা মানববন্ধন করেন। চলমান সহিংসতার প্রতিবাদে এভাবেই কক্সবাজারের টেকনাফ থেকে পঞ্চগড়ের তেতুলিয়া পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করেন ব্যবসায়ীরা। তাসমিন আফরোজ, সময় সংবাদ। অমর একুশে গ্রন্থমেলার খবর। দর্শক, আপনারা জানেন আজ গ্রন্থমেলার 8ম দিন চলছে। এই মুহূর্তে বাংলা একাডেমি প্রাঙ্গণে খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি সহকর্মী পারমিতা হিমের কাছে। পারমিতা, বইমেলার আজকের চিত্র কেমন দেখছেন? গড়পড়তা দিন বলা যেতে পারে, যেহেতু আজকে ছুটির দিন না। রাজধানীর বিভিন্ন জায়গা থেকে মানুষজন অবশ্যই এখানে এসেছেন এবং তবে আজকের দিনে যেটি বিশেষ ব্যাপার যে বিকেলের দিকেই মেলায় ভিড় বেশি থাকে সাধারণত, কিন্তু আজকে কিন্তু সন্ধ্যার পরেই কিন্তু মানুষের ভিড় বেশি দেখা গেছে। তবে খুব বেশি ভিড় আছে এই সোহরাওয়ার্দী উদ্যানে সেটা আমি বলবো না, এর চেয়ে বেশি ভিড় আছে বাংলা একাডেমি প্রাঙ্গণে। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে হচ্ছে, যে মঞ্চে, সেখানে অনেক মানুষের ভিড় আছে। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে যে আমাদের সময় টেলিভিশনের স্টল যেখানে আছে তার সামনে দাঁড়িয়ে কিন্তু অনেকেই 7টার সংবাদ দেখছেন এবং তার সামনে একটি ছোটখাটো জটলা আছে। আপনি জানেন যে নজরুল মঞ্চে বিকেল থেকে যে মোড়ক উন্মোচন হচ্ছে, সেখানে কিন্তু এই মুহূর্তে মোড়ক উন্মোচন বন্ধ রয়েছে এবং এর সামনে যে শিশু স্টল সেখানেও ভিড় বেশ কম। তবে ভিড় রয়েছে এখানে যেসব সিরিয়াস বইয়ের যেসব প্রকাশনা রয়েছে, এখানে ইউপিএল, আগামী, মাওলা, অনন্যা, আমি যেটির সামনে দাঁড়িয়ে আছি, সেখানে মোটামুটি লেখক এবং পাঠক প্রকাশকদের ভিড় আছে। তো আজকের দিনটিকে আসলে বইমেলার গড়পড়তা দিন বলা চলে। আজকে 190টি নতুন বই প্রকাশিত হয়েছে। তো প্রকাশকরা বলছেন যে আগামী দিনগুলোতে তারা আশা করছেন যে তাদের বিক্রি আরো অনেক বেশি বাড়বে। তো এর সাথে এই ছিল আমার কাছে বইমেলার সর্বশেষ এখান থেকে। দর্শক, অমর একুশে গ্রন্থমেলার খবরাখবর জানছিলাম সহকর্মী পারমিতা হিমের কাছ থেকে। দিল্লির বিধানসভা নির্বাচনে বুথ ফেরত জরিপে এগিয়ে রয়েছে দুর্নীতি বিরোধী আন্দোলনের নেতা অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি এএপি। রোববার এনডিটিভি জানায় 7টি বুথ ফেরত জরিপের ফলাফল অনুযায়ী বেশিরভাগ ভোটারই আম আদমি প্রার্থীদের ভোট দিয়েছেন। আলাদা আলাদা জরিপে দেখা যায় 70 আসন বিশিষ্ট বিধানসভায় নিরঙ্কুশ জয়ের জন্য 36টি আসন প্রয়োজন হলেও এএপি 42টি আসন পেতে পারে। জরিপে ফল অনুযায়ী এএপির পরেই বিজেপির অবস্থান।
2013 সালের বিধানসভা নির্বাচনে 31 আসন পাওয়া দলটি এবার পেতে পারে 26টি আসন। তবে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কিরণ বেদী আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিজয়ের ব্যাপারে আশাবাদী। এদিকে মাত্র 2 থেকে 3টি আসন পেতে পারে সোনিয়া গান্ধীর কংগ্রেস। বঙ্গবন্ধু কলকা ফুটবলের খবর। বঙ্গবন্ধু কলকা ফুটবলে অল্পের জন্য স্বপ্নের শিরোপা জিততে পারল না বাংলাদেশ। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে স্বাগতিক বাংলাদেশকে 3-2 গোলে হারিয়ে তৃতীয় আসরের শিরোপা জিতেছে মালয়েশিয়া। ফাইনালে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন মালয়েশিয়ার ফাইজাত, আর টুর্নামেন্ট সেরা হয়েছেন বাংলাদেশের জামাল ভুঁইয়া। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই সমান তালে লড়েছে মালয়েশিয়া ও বাংলাদেশ। স্বপ্নের ফাইনালে শিরোপা জিততে একের পর এক আক্রমণে গেলেও গোলের দেখা পায়নি ডি ক্রুইফের দল। উল্টো 30 মিনিটে নাজরুল নাইমের গোলে 1-0 লিড পায় মালয়েশিয়া। 40 মিনিটের ব্যবধান দ্বিগুণ করেন কুমারান। স্বাগতিকরা 2-0 গোলে পিছিয়ে যাওয়ায় হতাশ হয়ে পড়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামের হাজার হাজার ফুটবল প্রেমী। তবে বিরতির পর ফিরেই দারুণভাবে জ্বলে ওঠে বাংলাদেশ। 49 মিনিটে জাহিদ হাসান এমিলি দুর্দান্ত গোলে ব্যবধান কমায় ডি ক্রুইফের শিষ্যরা। এর মাত্র 6 মিনিট পরই ডিফেন্ডার ইয়াসিন খানের চমৎকার গোলে ম্যাচে সমতায় ফেরে বাংলাদেশ। সমতায় এসে জয়ের জন্য একের পর এক আক্রমণে যায় লাল সবুজের দল। তবে ম্যাচের শেষ বাঁশি বাজার আগে ফাইজাতের গোলে শেষ মুহূর্তের নাটকীয় জয় নিয়ে শিরোপা জয়ের উল্লাসে মাতে মালয়েশিয়া। দর্শক, সন্ধ্যার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। সহিংস রাজনীতির প্রতিবাদে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত জাতীয় পতাকা হাতে ব্যবসায়ীদের মানববন্ধন অবস্থান কর্মসূচি। 1 মাসে 75,000 কোটি টাকা ক্ষতির দাবি। গাইবান্ধায় পেট্রোল বোমায় দগ্ধদের আরও একজনের মৃত্যু। মৃতের সংখ্যা দাঁড়ালো 8। বগুড়ায় সহিংসতার আগুনে পুড়ে নিহত হাসিবের বাড়িতে কান্নার রোল। যাত্রাবাড়িতে বাসে পেট্রোল বোমা হামলায় সরাসরি অংশ নিয়েছিল 5 জন। বিএনপির কয়েকজন নেতার নির্দেশে এই হামলা। আদালতে 2 আসামির জবানবন্দি। লাশের উপর দিয়ে নয়, ক্ষমতায় যেতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। ধর্ম মন্ত্রণালয় পরিদর্শনে এসে বললেন প্রধানমন্ত্রী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের হত্যার দায়ে ছাত্রলীগের 5 জনের ফাঁসি ও 6 জনের যাবজ্জীবন কারাদণ্ড। দণ্ডপ্রাপ্তদের 6 জনই পলাতক। এবং বঙ্গবন্ধু গোল্ড কাপের ইনজুরি টাইমের গোলে শিরোপা মালয়েশিয়ার। দারুণ খেলেও 3-2 গোলে হারল বাংলাদেশ। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।